নমস্কার, আমি চলে এসেছি। আমি সহেলি, বকবক উইথ সহেলির প্রথম এপিসোড অলওয়েজ স্পেশাল, আমার কাছে স্পেশাল, অবশ্যই আপনাদের কাছেও স্পেশাল হতেই হবে। আমি কিন্তু প্রতিদিন এরকম আমার সাথে একজন করে গেস্ট আনবো এবং তাদের অসাধারণ গল্প কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আমি শুনবো তো অবশ্যই, সাথে আপনাদেরকেও শোনাবো। সবার জিতে যাওয়ার গল্প, সবার লড়ে যাওয়ার গল্প নিয়েই কিন্তু আমার এপিসোড থাকবে। তার সঙ্গে কিন্তু থাকবে অনেক গেম এবং অনেক গিফটস। ওই যে প্রোমোতে বলেছিলাম, ঠিক মতনই আমি কিন্তু চলে এসেছি আমার ফার্স্ট এপিসোড নিয়ে। আমার খুবই কাছের বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু, খুব স্পেশাল বন্ধু ঈশিতা। যেহেতু প্রথম এপিসোড অলওয়েজ স্পেশাল হয়, সেই কারণে আমি আমার স্পেশাল বন্ধুকে নিয়েই আপনাদের সামনে চলে এসেছি। গল্প করব ফর্মালি। কেমন লাগছে বল? দারুণ লাগছে। তোর একটা নিউ জার্নি, তোকে মানে হেল্প করতে পেরে, পাশে থাকতে পেরে আরো ভালো লাগছে। আমি শোনা মাত্রই বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই, তো আরো এগিয়ে যা, গো আহেড। একদম। আমি প্রথম ওকেই মনে হয় জানাই, যখন এটা প্রথম মাথায় আসে, যে ছোট থেকেই আমরা খুবই বকবক করি, আর আমার সাথেই বকবক কথাটা এত লোকে বলে যে খুব টকেটিভ তুমি, তো তাই মনে হলো একটা শো করি যার নাম বকবক উইথ সহেলি দিয়ে। আর ওকেই ফার্স্ট আমি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে একটু পাশে থাকিস। ও আমাকে প্রথম বলেছিল যে আমি নিজে যদি কোনো হেল্প করতে পারি সব থেকে বেশি খুশি হব, যখন যেটা মনে হবে বলিস। তো সেই প্রমিস অনুযায়ী ও কিন্তু আমার প্রথম এপিসোডে চলে এসছে। তো আমি তোকে বলি, আমরা প্রথমে কিছু আড্ডা সেশন, একটু গল্প করব, তারপরে আমরা ছোট ছোট গেমে চলে যাব। এই গল্প, আড্ডা, তার সাথে গেম, সবকিছু নিয়েই হবে আমাদের বকবক উইথ সহেলির প্রথম এপিসোড, এবং পরবর্তী এপিসোড চলবে যদি সবাই সাড়া দেয়। তো আমার প্রশ্নের ঝুলে থেকে প্রথম প্রশ্ন, বল জীবন কেমন কাটছে? জীবন তো দারুণ কাটছে, অনেক সবকিছু নিয়ে কাটছে। রোম্যান্স, ফাইটিং, নাচ তো আছেই জীবনের, যেটা মেন, এভরিথিং মানে মশলাদার, একদম, মানে সব ঝোলে ঝালে একদম একদম। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্নে যাই। যেহেতু আমি জানি তোর ব্যক্তিগত জীবনটা, সেই জায়গা থেকে একটু যাই, যে মেপে জল খেতে খেতে জীবন কতটা মাপা হয়েছে? মেপে জল খেতে খেতে জীবন মাপা তো বলবো, যেমন জীবন যাচ্ছে মেপে মেপেই যাচ্ছে, সবটা মেপে মেপে। আর ভালোই লাগছে, মানে সবটাই অ্যাকসেপ্ট করে নিলে আমার মনে হয় সেটা সব সময় জন্যই খুব ভালো দাঁড়ায়। আর একটু মানে আউট অফ ট্র্যাকে গিয়ে বলি, ওই জল খাওয়া কম, যেহেতু ওই মেপে জল খেতে খেতে ওই ব্যাপারটা কিন্তু, যে ওই জল খেতে হবে একটা দায়, জল না খেলে শরীরে কষ্ট, সেই ব্যাপারটা কিন্তু নেই এখন। কম জল খেলেই ভালো। আপনাদের মনে হচ্ছে কেন এই প্রশ্নটা করেছে? আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আমরা যাবো, আমরা গল্প করবো, আপনাদের তো শুনতে হবে, এপিসোডটা দেখতে হবে, আমার ভিউয়ার্স বাড়াতে হবে। টাইমিং এ না এগোলে কি করে হবে, তাই না? সঙ্গে থাকুন এপিসোডের। তো আমি জিজ্ঞাসা করবো যে এত, যেটা আমাদের অবভিয়াসলি বাইরের মানুষের কাছে একটা ব্যাধি, কিন্তু তোর কাছে এটা এখন ব্যাধিতে নেই। একদম। কারণ আমার মনে হয় তুই সেটাকে অ্যাকসেপ্ট করেছিস বলেই আজকে তুই এতটা হাসি খুশি রয়েছিস। তো জিজ্ঞাসা করবো যে এই যে তোর কাছে এটা নস্যি মনে হয়, মানে এটা কোথা থেকে এলো তোর কাছে, যে কোনো ব্যাপার না? আচ্ছা, প্রথমেই বলি, যখন আমি ফার্স্ট শুনলাম, আমি তখন বেলোরে ছিলাম। তো শোনার পরেই না, আমি কখনো ভাবিনি এটাকে, যে আমার এইটা হয়ে গেল, বা আমি কাঁদবো, আমি কি করব, আমার কিডনি দুটো খারাপ, ড্যামেজ, ডায়ালিসিস নিতে হবে, এই ভাবতে ভাবতে আমি কিন্তু ওটা নিয়ে আর ভাবিনি। তো চলো লড়ে নেবো। আর প্লাস এই যে তোরা সবসময় আমাকে বলিস তুই এটা পারছিস কি করে, তুই এটা করছিস কি করে, এইটা না আমার কাছে একটা বেশ ব্লেসিংস হিসাবে প্রত্যেকের আসে। এই যে সবাই বলে তুই তো ঠাকুরের দান, তুই তো এটা একটা আমার জন্য পজিটিভিটি, এটা ব্লেসিংস। আর হয়ে যায় তুই লড়ে, তোকে দেখে মানুষ, এটা আমরা তো অবভিয়াসলি কাছের মানুষরা ফিল করি যে ঈশিতার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা যদি আমাদের সবার 1% থাকতো, তাহলে হয়তো লাইফে অনেক কিছু মানে এগিয়ে যেতে পারতাম আর কি। মানে হয়তো যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও হয়তো আরো 1 স্টেপ 2 স্টেপ এগিয়ে থাকতাম। আরো কি ভালো লাগে জানিস তো, যখন ধর আমার এটা, আমি অনেক আননোন পার্সন, তাদের চিনিও না, আমার থ্রুতে মানুষ ফোন করায় যে আমার না এর এটা হচ্ছে, সে ভয় পাচ্ছে, মানে আমি জানতে অজান্তে না আমার মাধ্যমে তাদের একটা কাউন্সিলিং হয়ে যায়। তারপরে তারা আবার ডায়ালিসিস নিতে চায়, শুরু করে খাওয়া দাওয়া যেমন বলে, মানে এরকম বহু মানুষ আমার চোখের সামনে তারা নিচ্ছে না, আমি বেডে গিয়ে গিয়ে বোঝাই। মানে এটা হয়তো আমি সেভাবে রটিয়ে লোককে বলি না, কিন্তু এটা আমার মাধ্যমে হয়, এটা অটোমেটিক ভাবে। এটা কত বড় একটা দান। মানে আমি ধর দূরে আছে কেউ, আমি চিনি না, হয়তো বনগা বা অনেক দূরে দূরে, আমাকে ফোন করে বলছে আমার মামার এই ছেলে বা আমার সেই, আমি চিনি না, তার সাথে কনফারেন্স আমি ঘন্টার পর ঘন্টা কথা বলে তাকে বোঝাচ্ছি। মানে এটা আমার মনেও ভালো লাগে যে না, আমার মাধ্যমে তার একটু তো উপকার হলো। আর এটার তো কোনো
ভয় পায় মানুষ, ডায়ালিসিস ভীষণ কঠিন, কিন্তু না, এইটা দিলেই কিন্তু তুমি হাঁটতে চলতে পারবে, একটু সুস্থ থাকতে পারবে, যেটা হয়েছে তোমার সেটা থেকে ওভারকাম কিছুটা হলেও তো করতে পারবে। যে হাঁটা চলা একটু স্বাভাবিকভাবে থাকা যদি তোমার চেষ্টা থাকে, আর মেইনটেনেন্স তো আছে খাবারের, মানে এই সপ্তাহে 3 দিন তোর যেটা যায়, মানে তোর উপর দিয়ে যেটা যায়, মানে কখনো মনে হয় না যে আজকে যাচ্ছি আমার ভয় লাগছে, বা এরকম কখনো ভয় ফিল হয়েছে? ভয় হয় না, হয়তো এক একদিন একটু ল্যাদ লেগে গেল যে এই অকেশনটা আছে যেতে পারছি না, এরকম, মানে তাও সেটা হয়তো একদিন দুদিন, কিন্তু তাহলেও আমি চলে যাই। আর একটা ব্যাপার কি বলতো, মেইনটেইন, তুমি যদি নিজেকে খাবারের দিক থেকে এই জিপটা যদি তুমি নিজেকে মেইনটেইন করতে পারো না, তুমি অনেক কিছু করতে পারবে। আমি নিজে দার্জিলিং 6 দিন ঘুরে এসেছি উইদাউট এনি ডায়ালিসিস, একটাও আমি ডায়ালিসিস নিইনি, ওইটাই মেইনটেইন করে, মানে পুরোটা পরিমাপ করে খাওয়া, সবাই যাচ্ছে খেতে, আমি কিন্তু যাইনি, কারণ আমি জানি আমি খাবো না, আমার যদি একটু খাই আমার প্রবলেম হলে, তারপর ওখান থেকে কত দূরে ডায়ালিসিস, হ্যাঁ মাথায় নিয়ে গেছি, প্রয়োজন হলে আমাকে নিতে হবে, আলাদা কথা, একদম। কিন্তু এই প্রত্যেকটা সময় মেইনটেইন না করলে তুমি যতই ডায়ালিসিস নাও তার সাথে মেইনটেইনটা তোমায় করতেই হবে, জল কম খাওয়া, খাবার দাবারের মেইনটেইন না করলে অসুস্থতা চলে আসে, সেখানে তোমার এদিক ওদিক হলো, তুমি অকেশনে গেলে, আমি তো অকেশনে গেলেও সবকিছু খাই না, আমি ধর একটা কিছু নিলাম বাস, ওইটা, মানে মেন্টালি আমি ভীষণ স্ট্রং যে আমি এইটা করব না, আমি মাথার মধ্যে ঢুকে গেছে আমার কোথাও একটা, আমায় কেউ 1000 বার বললেও আমি, মানে এটা কি এটা হওয়ার পর ট্রানজিশন হয়েছে নাকি আগে থেকেই? আগে তো খেতাম, আগে তো সবই খেতাম, না খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছি না, মানে এই যে মেন্টালি যে এটা আমি করব না, এটা বোধহয় আমার ভেতর থেকে বরাবরই বোধহয় ছিল, জানিস, আমি যেটা মাঝের মধ্যে মানে ঢুকে যেত এইটা করবো, তো আমার কোনো না কোনো ভাবে 2+2 করে আমি যে কোনো কথাও, ধর আজকে আমি একটা কথা ভাবলাম, এটা আমার কোয়েশ্চেন মার্ক তৈরি, ওটা মাথার মধ্যে ঘুরবে আমার, যতক্ষণ ওটা সলভ হবে, 2 দিন বাদে কোনো না কোনো ভাবে একটা সলভ হয়েই যাবে, মানে তখন ও আচ্ছা এইটা ওইটার আনসার, আর বা ধর এটা আমি করবই, তো আমার করে আমি ফেলি, এটা আরো বোধহয় স্ট্রং হয়ে গেছে এই ব্যাপারটা হওয়ার পর, মানে 8 বছরের পুরনো জিনিস, মানে এটা আমার 8 বছরের সঙ্গী, তো এবার মানে এইটা হওয়ার পর আরো যেন আমার মাথার মধ্যে হয়ে গেছে এইটা করবো না, মানে আমি খুব দৃঢ় প্রতিজ্ঞাটা ব্যাপার না নিজের কাছে, মানে স্ট্রং, সেটা কিন্তু আমার খুব কনসিয়াস মাইন্ডে সেটা না, প্রিকশন নিতে বলবি একটুখানি, বলবি, মানে আমার মনে হয় আমার দর্শকরা যারা দেখবে তাদের হয়তো একটু হেল্প হবে, মানে তুই যদি এখন একটু ছোট করে একটা গাইডলাইন্স দে, না এটা না করলে একটু অ্যাভয়েড করে চলা ভালো, জলটা ঠিকঠাক তো খেতে হবে, এটা এবার সবার যে জল না খাবার জন্য হয় সেটা না, সুগারটা লেভেলে রাখতে হবে, আর ডাক্তারের পরামর্শ, মানে সবাই আমরা একটু কিছু হলেই খুব ল্যাদ লেগে যাই, না ডাক্তার দেখাবো না, আমার মনে হয় বছরে একটা রুটিন টেস্ট করা খুব ইম্পর্টেন্ট, 6 মাস না হলেও বছরে একটা টেস্ট সবাই করা, প্রত্যেকটা সবজি পাতি বা খাবার সেদ্ধ করে জল ফেলে খাওয়া উচিত, আর খাবারে নুনটা কম, আর চিনিটাও তাই, মানে চিনি অনেকেই একটু বেশি পছন্দ করে, মানে সুগার থেকে হয়, ব্লাড প্রেশার থেকে হয়, আর এমনি তো চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো, চিনি বা নুন, মানে আর ভাতও লোকে বলে যে 3টে সাদা তুমি যদি জীবন থেকে বর্জন করতে পারো অনেকটা হেলদি থাকবে, অনেক মানে এই আর কি, একটু কিছু হলেই বা একটু ইউরিক অ্যাসিডটা বাড়লো একটু ডাক্তারকে দেখিয়ে নি, ওটা না ফেলে রেখে, কারণ কোথা থেকে কি হচ্ছে, আর এখন বেশিরভাগ মানুষের, মানে আমার যখন হয়েছিল তখন আমি এত শুনিনি, যে আমি লাস্ট 1-2 বছরে শুনছি ডায়ালিসিসের পরিমাণ যেভাবে বাড়ছে, আচ্ছা, তো মানে প্রত্যেকটা জিনিসে একটু ডাক্তারের কনসাল্ট, হ্যাঁ হয়তো লাগবে যে এত টাকা খরচ করে পরীক্ষাগুলো করবো, কিন্তু না, ওটা কিন্তু হেলথ রুটিন টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন যেগুলো আমাদের রুটিন টেস্ট, ওগুলো থেকেই বোঝা যাবে তোমার কি পজিশন আছে, আরো আছে ফসফরাস না, তো তোমার লেভেলটা বা পজিশনটা, যখন প্রথম এই জিনিসটা শুনলি, মানে তোর চেহারা তো অবভিয়াসলি পরিবর্তন হয়েছে, বা সবটাই একটা পরিবর্তন হয়েছে, মানে হঠাৎ যখন এই জিনিসটা পেলি তখন মানে বাড়িতে তুই তো সামনে নিচ্ছিস কিভাবে সেটা আমি জানি, তুই সেটা বলেওছিস আমার এখানে, কিন্তু বাড়িতে সবাই কিভাবে সেটা, মাথায় বাজ ভেঙে, মানে পুরোটাই ভেঙে পড়লো আর কি, এইরকম অবস্থা, আবার রিপিটেডলি টেস্ট করালাম, তো সেম কিছু নেই, তো এখানে আজকে এই কিডনি ইনস্টিটিউট, কালকে ওখানে, পরশু ভেলোর, এরকম চললেও তাই, আর আলটিমেটলি কিছু হলো না, ডায়ালিসিসটাই শুরু করা হলো, ওই আশাতেই যাওয়া হয়েছিল ভেলোরে যদি মেডিসিন আছে, তো এই শুরু হলো, বাবা মা তো পুরো ভেঙে পড়েছে, তাই তো চোখে দেখা, শুধু বাবা মা না, দিদি জামাইবাবু, আরো আমার বাড়ির প্রত্যেকে, আমার জেঠু জেঠিমা, মানে সবাই স্বাভাবিক, মানে সবাই বন্ধু বান্ধব যেই শুনছে সেই এই অবস্থা, আর আমার চেহারাটা অত্যন্ত মোটা হয়ে গেছিল প্রচুর, আমি মানে 74 কেজি হয়ে গেছিল, মানে শুধুই শরীরে, প্রায় আমার শরীর থেকে 15 থেকে 20 লিটার জল বের করানোর পর আমি ঠিকঠাক ওয়েটে এসেছি, মানে ওই ওয়েটটা আমার কন্টিনিউ, আচ্ছা, মানে জল জমে, এখনো যদি আমি ধরি আমার ওয়েট কিন্তু 54 ইয়া 55 থাকে, তার মানে বাকি 20 লিটার আমি জল নিয়ে
মানে বহন করতিস, সেটাতেও আপনারা কেউ বুঝতে পারবেন না, কারণ সে সমান তালে ঈশিতা নাচ করে যাচ্ছে, রেগুলার ফুল অ্যাক্টিভলি সব অ্যাক্টিভিটিস করছে, মানে সেখানে ওর কোনোদিন কোনো বিরাম ছিল না যে তার মধ্যে এত বড় একটা রোগ, মানে যেটা আমাদের কাছে এত বড় একটা রোগ, ওর কাছে সত্যি নস্যি। তার কারণ যদি ও নস্যি না ভাবতো তাহলে এতটা কনফিডেন্ট ভাবে ওই কথাগুলো মানে বলছে না, গল্প কথার মতন মনে হচ্ছে না আপনাদের শুনে যে হ্যাঁ ঠিক আছে মানে হয়েছে, মানে কোনো ব্যাপার না। আমি চাই এই জিনিসটাই ওর মধ্যে সারা জীবন থেকে যাক। আমার মনে হয় আপনারাও হয়তো এই ভিডিওর মাধ্যমে বা এই এপিসোডের মাধ্যমে ওকে অনেক ব্লেস করবেন আপনারা। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা। তো একটু ভালো প্রশ্ন করি, সেটা হচ্ছে বিয়ে হলো রিসেন্টলি, জীবন কতটা বদলালো? জীবন বুঝতেই পারি না রে, বিয়ে হয়েছে বুঝতে পারি না, আবার বড় বুঝতে পারি না সিরিয়াসলি। মানে এই তো অফিস থেকে আসছি, ডায়ালিসিস থাকছে, ডায়ালিসিস যাচ্ছি, বাকি দিন নাচ করতে চলে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, খাবার খাচ্ছি, মানে আমার শ্বশুর শাশুড়ি সব রেডি করে রাখে খাবার দাবার, আমাকে রান্নাও করতে হয় না, করলেও শখে। তো এই হয়ে যাচ্ছে, ভালোই মানে কেটে যাচ্ছে, মানে কোন রকমের ট্রান্সফরমেশন খুব একটা যে বুঝতে পারছিস না, আমার জীবন ভালো কাটছে, ভালোই, খুবই ভালো, এটা সুন্দর, খুবই পজিটিভ। যাই হোক, কেউ নজর দেবেন না। জিজ্ঞেস করবো যে খারাপ সময় মানুষ কতটা চিনেছিস? এটা তো ভালো প্রশ্ন করেছি না? মানুষ তো চিনেইছি, কিন্তু জানিস তো আমি না একটু ওই চিনে তারপরে আবার যেই এলো একটু হাসলো, ব্যাস আমি মলটা হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু অনেক রকম কথা শুনেছি, অনেক চিনেছি, মানে বুঝেছি, শুনেছি, হজম করেছি। কাছের মানুষরাই মনে হয় সব থেকে বেশি। কাছের মানুষ বলবো না, মানে খুব কাছের মানুষ বলবো না, হয়তো চেনাশোনা বা ধর মানে অনেক পুরনো স্কুল ফ্রেন্ড বা কি, হয়তো তাদের সাথে অনেকদিন যোগাযোগ নেই, তারা ওই ফেসবুক ফিডে আমাকে দেখছে বা এসে, তাদের থেকে অনেক রকম মানে আননোন কথাবার্তা, মানে ধর তারা কিছু জানেই না, না জেনেই একটা মন্তব্য। আমি এটা খুব ওপেনলি বলছি, তুই কি প্রচন্ড মদ খেতি যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে গেল, এটা মানে এটার কি কথা আমি জানি না, এটা আমি তাদের অশিক্ষিতর মতোই কথা বলবো, কারণ না জেনে বলা আর জেনে বলার মধ্যে তফাৎ থাকে। আমার মনে হয় প্রচুর কেউ ড্রিঙ্ক করলেও তোর যখন ধরা পড়েছে বল বয়স 19 years old, 19 years old এর মধ্যে দুটো কিডনি নষ্ট হয়ে যাবার মতো নেশা করার ক্যাপাসিটি আমি জানি না যে কোন মানুষের আছে, কারণ দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়াটা সেটা সত্যি অন্য কোনো কারণ থেকে অবভিয়াসলি এসছে, তার কারণ এত মদ মানুষ মনে হয় না 19 বছর বয়সে মনে হয়। আমাকে বলছে তুই তো নাচের প্রোগ্রাম করতিস, মনে হয় মদ খেতে গেছে, মানে কথার মানে কোনো ট্র্যাক নেই। আমি একটা টাইম হজম করতে না পেরে না পরের দিকে আমি বলে দিতাম, মানে আমি বলে দিতাম যে এটা কি ধরনের কথা, মানে আমি তখন তাদের ভালো করে বুঝিয়ে বলে দিতাম যে জিজ্ঞাসা করবো যে এত লড়াইয়ের পরেও নাচটা তোর সঙ্গে কখনো থামেনি, মানে তোর মতনই দৌড়ে চলছে না দৌড়াচ্ছে, সেটা একটু বল শুনি। এটা তো একটা মানে লাইফের একটা বেস্ট পার্ট, নাচ, এটা তো আমি ভুলতেই পারবো না। আমার প্রচুর শরীর খারাপ, উঠতে পারছি না, আমি যেই দাঁড়ালাম ক্লাসে গিয়ে বা নাচের জন্য, আমি ভুলেই যাই আমার হাতে ব্যথা, আমার এই শরীর খারাপ, মানে এটা আলাদাভাবেই আমার সাথে চলতে থাকে। ভগবান করুক এটা যেন চলুক সারা জীবন, একদম। আর এই সবার ব্লেসিংস, এটা আমি তো বারবার বলবো, বাবা মা ফ্যামিলি তো আছেই, এছাড়া প্রত্যেকে মানে বন্ধু বান্ধব ওরা যেভাবে আমাকে সাপোর্ট করে, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। এই সবেতে হ্যাঁ কেন বলছিস না, এটা সহেলি তো মানে অল টাইম এটা করিস না ওটা করিস না, নাচের আন্টি সবাই অনেকেই আমাকে বলে। হ্যাঁ, আমরা দুজনেই একই গুরু ছাত্রী, শ্রীমতী জয়শ্রী, আমাদের এক স্কুল, এক ভ্যানে করে স্কুল, এক পাড়া। হ্যাঁ, আমি তোকে বলতাম মানে নাচের প্রোগ্রাম হচ্ছে, আমরা হয়তো এক একটা নাচের বিরাম নিয়েছি যে না একটু জল খাওয়ার জন্য রেস্ট, ঈশিতা ব্যানার্জি প্রত্যেকটা নাচে রয়েছে, মানে এই যে ওর উইল পাওয়ার, আমার মনে হয় ওর না আমরা কেউ চাই না ওর উইল পাওয়ার, ওর সঙ্গেই থাকুক, একটু শিখতে পারি যাতে, এটা অলওয়েজ চাইবো। তো আড্ডা সেশন খুব ভালো কাটলো, এবার একটু গেমে চলে যাওয়া যাক। আমরা প্রথম গেম তোর সাথে খেলবো বক বক উইথ শায়রি প্রেজেন্টস মজার কথা। ধরে নেওয়া যাক যে তোর একটা বায়োপিক হচ্ছে, তোর নামে একটা সিনেমা হচ্ছে, তো সেই সিনেমার হিরোইন অবভিয়াসলি তুই। এবার বাদ বাকি আমি ক্যারেক্টার গুলোর নাম বলতে থাকবো, তুই কাকে কাকে সেই ক্যারেক্টারে কাস্ট করতে চাস, সে তোর কে হয় এবং তার সাথে তোর রিলেশন প্লাস নামটা তাকে বলতে হবে। এবার সেটা আমি তোকে বলেছি তোর বন্ধু বান্ধব তোর পরিবারের মধ্যে থেকেই হতে হবে। তো হিরোইন তো তুই, হিরো আমরা কাকে দেখতে পাবো? আমার বরকে, সৌরভ মন্ডল। ওয়াও, আচ্ছা, এই সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন
ভিলেন। বাবা ভিলেন তো কেউ নেই রে, কেউ নেই? ভাবি না কাউকে ভিলেন সিরিয়াসলি। আমি না না, এইটা বলতে হবে খেলার সাথে। কে বলি বলতো, ভাবাছে একটু পরেরটাতে যা, আমি এটা একটু ভাবি, একটু ভেবে নি পরেরটাতে যাই। থার্ড পার্সন মানে আমি জিজ্ঞেস করবো যে আরেকটা যদি আমি হিরোকে এন্ট্রি দিই সেটা কি হবে? তাহলে সেটা তো হবে আমার চাঙ্গা দিদির ছেলে। সেটা হবে আমার দিদির ছেলে। তারপরে বন্ধু, বন্ধু তো এই তো তোরাই আছিস, যারা এখন বন্ধু আছে শৈলী ব্যানার্জি, বা একদম যারা ছোট থেকে আমাকে দেখছে, মানে বন্ধু মানে যে শুধু গল্প করছি তা তো নয়, একদম ছোট থেকে অনেকদিন কথা না হলেও আমরা জানি যে ও আমার সম্পর্কে ভালোই চাইবে, তো এইরকম। খুব সুন্দর অ্যানসার দিয়েছে, কিন্তু আছে ও ভিলেনটা বললো না। ভিলেন বলবো, ঠিক আছে ঠিক আছে, প্রথম এপিসোড আমার গিফটটা দাও, ছোট্ট গিফটটা। ও গিফট আছে, ছোট্ট গিফট, এটা তুমি বক বক উইথ সোহালির তরফ থেকে যে আমার মতন একটা ব্যাচ তোমাকে দিলাম, তুমি সেটা পড়ে নাও। হ্যাঁ একদম। আচ্ছা ভিলেন আমি বলতে পারি, মনে পড়েছে তো যারা আমাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেই মানুষগুলো হতে পারে, যারা উল্টোপাল্টা কথা বলছে না জেনে, যে বললো যে এইভাবে ওই হয়েছে, বা আমার এত কিছু জেনেও আমার ব্যাক বিচিং করছে, তাদের ভিলেন বলতে পারি। স্পেসিফিক নাম পেলে ভালো হতো। নাম ঠিক আছে, ঠিক আছে, মনে করে করে একটু বলেছে। ঠিক আছে, এবার যাই আমরা গেম সেশন 2 তে, রিল্যাক্স বডি মাসাজ এন্ড স্পা প্রেজেন্স র‍্যাপিড ফায়ার উইথ গেম। তো গেম নিয়ে তো আমি চলে এসেছি। এই যে স্টিক, রং বেরঙের স্টিক, সেটা আমি এখানে এরকম করে ফেলবো। এটা নিয়ম আলাদা করে তোকেও বলতে হবে না, মানে দর্শককেও বলতে হবে না। তবে হ্যাঁ, আমি গেমে কেউ জিতুক বা হারুক আমি গিফট তাকে দেবই, বাট একটা শর্ত আছে। 3টে কাঠিকে তোকে নির্বিঘ্নে তুলতেই হবে, না হলে একটা পানিশমেন্টটা তোর ক্ষেত্রে একটু স্পেশাল দেবো যেহেতু প্রথম এপিসোড, বাট এর পরবর্তী এপিসোড গুলোতে লোকে দেখতে পাবে যে আমার পানিশমেন্টটা কিন্তু অন্য থাকবে, ওর ক্ষেত্রে একটু স্পেশাল। ওই যে বললাম ফার্স্ট এপিসোড অলওয়েজ স্পেশাল, আর স্পেশাল মানুষের সাথে এপিসোড করছি। আচ্ছা, এই গেমের সঙ্গে কিন্তু থাকবে 5টা প্রশ্ন র‍্যাপিড ফায়ারের। আচ্ছা, উত্তর দিতে দিতে তোমাকে খেলতে হবে। 3টে কাঠি তুলতেই হবে। 3টের উপরে তুমি যদি কাঠি তোলো মানে নির্বিঘ্নে, তাহলে তো ঠিক আছে, কিন্তু 3টে কাঠির মধ্যে একটা কাঠিও নড়ে গেলে তোমাকে একটা পানিশমেন্টটা কি সেটা আমি পরেই বলবো, যদি পানিশমেন্ট তোমাকে দিতে হয় আমার। তো এই ব্ল্যাক স্টিকটা তুলে নে, এটা দিয়ে তোকে করতে হবে। তো আমি স্টার্ট করছি গেম। এই ফেললাম, সোজা ফেলেছি, পড়ে গেল তো রে, সোজা ফেলেছি আমি জানি না। যাই হোক, আমি প্রশ্নগুলো করতে থাকি, স্টার্ট করছি। হ্যাঁ, নাচ শেখানো না নাচ শেখা? দুটোই না, যে কোনো একটা বলতে হবে। শেখা। ওকে, ভোলে বাবা না বর বাবাজি? এটা তো সব থেকে টাফ, আমরা তো দুজনেই বলেন। এই কেন করলি এটা? এই প্রশ্নটা 3টে তো হয়ে গেল। বল বল, এবার র‍্যাপিড ফায়ার, আর গেম খেলতে হবে না। বল 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 বল। ভোলে বাবা না বর বাবাজি? বলে। ও, শাশুড়ি মা না নিজের মা? তুই মানে আমাকে তো প্রশ্ন করছিস, রয়েলি পুরো ফাঁসিয়ে দিলি। কাকে বলবো? দুই মা, নাম নেব না। একটু পার্সেন্টেজে একটু বেশি না, এরকম হবে না, হবে না। এপিসোড দেখলে খুব রাগ করবে না, সেই জন্য না, মানে দুজনেই তো কাছে, কাকে বলবো? আচ্ছা, আগের ঈশিতা না প্রেজেন্ট ঈশিতা? প্রেজেন্ট ঈশিতা। আচ্ছা, সিঁদুর পরানোর মোমেন্ট নাকি প্রথম হাত ধরার মোমেন্ট? প্রথম হাত ধরা না থাকলে এইটা আসতো না, প্রথম হাত ধরা। ঠিক আছে, ভালো উত্তর দিয়েছে, কিন্তু একটা উত্তর তো দেয়নি। প্লাস ও গেমে উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু পানিশমেন্টটা দেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তবু একটু ইচ্ছা করছে। উত্তর একটা দেয়নি, তাই পানিশমেন্ট একটা আমি দেবই। সেটা হচ্ছে একটা ছোট্ট করে গান শোনাতে হবে। আমি গান? হে ভগবান, ছোট্ট করে এক লাইন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।
বাস এইটুকুই। যথেষ্ট যথেষ্ট, তার কারণ গেমে তো গেম আমি ইজি ফেলে দিয়েছি, আমি সেটা খেলে নিয়েছে, যেহেতু উত্তরটা একটা দেয়নি ওই জন্য এটা আমি দুষ্টুমি করে জিনিসটা করলাম। যাই হোক, খুব সুন্দর খেললি গেমটা, তার সঙ্গে তুই জিতে নিচ্ছিস রিল্যাক্স বডি মাসাজ এন্ড স্পায়ের তরফ থেকে। যদি তুই 1000 এর উপর ওদের তরফ থেকে কোনো সার্ভিস নিস, ওরা হোম সার্ভিসই দিয়ে থাকে, তুই তাহলে 15% অফ পাবি। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি গেম 3 তে, আরপি স্পোর্টস প্রেজেন্স কনক্লুশন। আমি তোকে একটা স্টেটমেন্ট তুলে দেব, তার উপরে তুই 1 মিনিট, নট নেসেসারি 1 মিনিট, একটা বক্তৃতা রাখবি। আচ্ছা। হ্যাঁ, নিজের সাথে লড়াই করা সব থেকে সহজ, তোর কি মনে হয়? আমার তো মনে হয় নিজের সাথে লড়াই করাই সব থেকে কঠিন। প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করা, প্রত্যেকটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিলে সেটাকে কিভাবে, কারোর থেকে আমি নিজের সাথে যখন লড়াই করছি না, আমি কারোর থেকে কিছু মানে অ্যাডভাইস নিতে পারবো না। আমাকে নিজের লড়াইটা নিজেকে আগে প্রথমে বুঝতে হবে যে আচ্ছা আমাকে এই ওয়েতে এখান থেকে লড়াই করতে হবে। অন্যের লড়াই তো মনে মনে হবে না, অন্য কেউ আমাকে বলে দিল যে তোর তো এটা হবে না, তোর তো ওটাই, সেইটার এগেনস্ট লড়াই করা ইজি। নিজেরটা আমি নিজেকে তো বলছি না, কিন্তু নিজেটা আমি দেখছি মানে কিছুর এগেনস্টে আমাকে নিজেকেই তৈরি করতে হবে, তারপরে সেটা নিয়ে লড়বো। তারপরে মনের মধ্যে একটা চলতে থাকা যে এটাকে আমি পারবো, একটা দোটানা ভাব যে ওইটা করলে কি আমার এইটা হবে। তো আমার মনে হয় নিজের এগেনস্টে লড়াই করাটা সব থেকে টাফ। মাইন্ডসেট থাকতে হয়, স্টেডি থাকতে হয়, আর মানে নিজের উইক পয়েন্ট গুলোকে এড়াতে হয়। সব থেকে বড় কথা, নিজের আমার এটা উইক আমার ভাবলে হবে না, আমাকে এটা ওভারকাম করেই যেতে হবে। আমাকে ওইটা পয়েন্টটা ছুতে হবে, মানে আমার উইকটাকে দমিয়ে আমাকে ওখানে যেতে হবে। তো টাফ, নিজের সাথে লড়াই করা টাফ। আর আরেকটা কথা, তার আশেপাশে কি ঘটছে বা কতজন কিভাবে তোমাকে তার উপরেও আরো স্ট্রেস দিচ্ছে, সেইটাকেও তো হ্যান্ডেল করতে হয়। একদম, আমার মনে হয় যে ওর সাথে হয়তো সবাই আপনারা সহমত হবেন। আমারও খুব ভালো লাগলো ওর এই অ্যান্সারটা। তুই তার সঙ্গে সঙ্গে অবশ্যই জিতে নিলি আরপি স্পোর্টস এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, যেটা তোর বাড়ি চলে যাবে, এবং একটা ভিডিও বাইট অবশ্যই তুই করে দিস কিন্তু আমাদেরকে। আমার আজকের এপিসোড তো করে খুব ভালো লেগেছে, আমার নতুন করে কিছু বলার নেই। আমি তোর থেকে জিজ্ঞাসা করবো যে তুই নেক্সট তোর জায়গায় আমার সাথে আড্ডা দিতে কাকে দেখতে চাস? একটা নাম বল। আমার মা হতে পারে। নাম বল। কেকা ব্যানার্জি। ওকে, কাকিমা চাইলে অবশ্যই কিন্তু কাকিমার সাথে একটা এপিসোড হয়ে যেতেই পারে। নিশ্চয়ই কাকিমার জীবনের অনেক গল্প আমি শুনতে পারবো, সাথে আপনারাও শুনতে পারবেন। আমার মনে হয় এগুলো খুব ইম্পর্টেন্ট। আমার তো এটাই উদ্দেশ্য বকবক উইথ সহেলির। তো আমার এপিসোড তো প্রথম এপিসোড আমার মনে হয় আমি খুব ভালো এনজয় করেছি, সাথে আপনারাও এনজয় করেছেন। আর আমি ঈশিতার থেকে শুনবো, একটু ফিডব্যাক দে, কেমন লাগলো? দারুণ লেগেছে, মানে খুবই ভালো। আর ওর মাধ্যমে আমি আরো অনেককে যে জানাতে পারলাম এই প্রবলেম নিয়ে, এটাতে আমি একটু হাইলাইট করেই বলছি, কারণ অনেকেই যদি ব্যাপারটা নিয়ে ভয় পায়, তাই বলবো ভয় পাইও না, যা হচ্ছে এগিয়ে যাও, গো উইথ দ্য ফ্লো। তো তাহলে ভালোই হবে এইটা। আর আড্ডা মেরে ভালো হলো টু ব্যানার্জিস, আমরা অল টাইম বলি, শুধু সব জায়গাগুলো আমাদের এক না, আমাদের টাইটেলটাও এক। একদম একদম। তো এরকম লেগেছে, আরো ভালো হোক, এগিয়ে যা। থ্যাংক ইউ রে। এরকম এপিসোড যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যদি আপনারা ছড়িয়ে এটাকে না দেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছেই পৌঁছাতে পারবো না। আর যারা অবশ্যই ইন্টারেস্টেড, মনে করছেন যে আপনার মনের কথা আপনি আমার সঙ্গে জানাবেন, শেয়ার করবেন, আমি কিন্তু শেয়ার করে দিতে পারি অনেক মানুষের সঙ্গে। তো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন বকবক উইথ সহেলির। টাটা।